অনুশ্রীর নিথর পড়ে থাকা দেহ বিছানায় দেখা মাত্রই এবার অনুশ্রীর বাবার হুঁশ উড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকো। যে মুহূর্তে কিনা গাঙ্গুলি হাউসে ঈশান এবং দেবলীনার বিয়ের আসর বসে যায়, আরেকদিকে যখন কিনা কোনোভাবেই অনুশ্রীর পক্ষ থেকে সারা শব্দ না পাওয়ার ফলে এক পর্যায়ে যখন কিনা রিভু বলতে থাকে যে বাবা, আমি তোমাকে বলেছিলাম যে তুমি তোমার মাথার দিব্যি দিয়ে মেয়েটাকে যে পরিমাণে মেয়েটার উপরে তুমি জুলুম খাটিয়েছো, এতে করে নির্ঘাত কোনো না কোনো একটা দুর্ঘটনা অবশ্যই ও ঘটাবে, এবং সেটাই হলো। আমার মন বলছে বাবা যে ও কিছু একটা তো সাংঘাতিক ঘটিয়েছে, তুমি দেখে নিও। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রী পিসিমণি বলতে থাকে যে রিভু, এই সময় কথা না বাড়ি তুই বরঞ্চ দরজাটা ভেঙে ফেল বাবা, নয়তো আমরা কোনো মতেই অনুকে বাঁচাতে পারবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে রিভু দরজা ভেঙে ফেলে এবং সেখানে যখন কিনা সকলে মিলে ঢুকে দেখতে পায় যে বিছানার মধ্যে নিথর দেহের মতন পড়ে আছে অনুশ্রী, ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর হাতে বিষের বোতল দেখা মাত্র অনুশ্রীর বাবা বলতে থাকে যে মারে, অনুশ্রী তুই তোর বাবার উপর অভিমান করে এত বড় একটা সিদ্ধান্ত নিলি যে তুই পৃথিবী থেকে চলে যাওয়ার কথা ভাবলি? তুই তোর বাবার কথা একবারও ভাবলি না? একবারও এই সমস্ত কাজ করে রেখে তোর বাবার মুখটা তোর সামনে ভেসে উঠলো না? ঠিক সেই মুহূর্তে রিপু যখন বলতে থাকে যে হলো তো বাবা, এবার নিশ্চয়ই তুমি শান্তি পেয়েছো, এবার তো তোমার আনন্দ করার কথা। এখন আর অনুকে বাঁচিয়ে কী লাভ বলো তো? অনু বেঁচে থাকলেও একটা মরা মৃত লাশের মতন হয়ে পড়ে থাকবে। তার থেকে বরঞ্চ ও যখন সিদ্ধান্ত নিয়েছে যে ও পৃথিবী থেকে চলে যেতে চায়, তাহলে ওকে ভালোই ভালো চলে যেতে দাও বাবা, কারণ ওকে বাঁচিয়ে রেখে কী লাভ হবে বলো তো? কারণ ওর প্রাণটাই তো তুমি ওর কাছ থেকে কেটে নিয়েছো। ও যাকে কিনা মনে প্রাণে ভালোবাসতো, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো, তাকে তো তুমি ওর কাছ থেকে চিরকালের জন্য দূরে সরিয়ে দিয়েছো, তাই না? তাহলে আজকে সেই শোক সইতে না পেরে মেয়েটা যদি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে ভুল কী করেছো বলো তো? অন্যদিকে যখন কিনা দেবলীনার সঙ্গে ঈশানের শুভদৃষ্টি হয়ে, এবং সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে ঈশানকে যে ঈশান, আমি বলেছিলাম না যে কোনো মূল্যেই হোক না কেন আমি তোমাকে হাসিল করেই ছাড়বো, এবং অবশেষে সেটা হলো তো, তাই না? আমি আমার কথা আর কিন্তু কোনোদিনও খেলাফ করি না, আমি তোমাকে অবশ্যই নিজের করে পেলাম, এবার আর আমাদের মধ্যে কেউ আসতে পারবে না। এবং তার পরবর্তীতে দেখো, সর্বপ্রথম তো তোমাকে আমি আদায় করলাম, এবার তোমার মায়ের এই স্থাবর অস্থাবর সকল সম্পত্তি সব কিছু আমি আমার নিজের মুঠোয় করে তোমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরাবো ঈশান, শুধুমাত্র আর কিছুক্ষণে অপেক্ষা মাত্র। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে এখন আর আমাদের হাতে কিছুই নেই, তাই না? কুসুম, দেখলে তো জীবনটা কতটা বিচিত্র, যে আমরা যা ভাবি সবসময় সেটা হয় না। আমার শুধু একটা জিনিস ভেবে ভয় লাগছে যে আমাদের গোটা গাঙ্গুলি পরিবারটা এবার ধ্বংসের মুখে চলে যাবে, একবার যদি দেবলীনা এবারে বউ হয়ে আসে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে আচ্ছা, আজ যে নিশান সাহেবের বিয়ে, সেই সমস্ত কিছু শোক কী করে এবার সহ্য করছে ওই অনুশ্রী? আপনি না হয় আমার সঙ্গে কথা বলে আপনার মন খারাপটা আপনি বলতে পারছেন, কিন্তু অনুশ্রী কাকে বলবে বলুন তো? দেখুন কি অনুশ্রী মনমরা হয়ে হয়তো বা বসে আছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে অনুশ্রী, তুমি খবর পেয়েছো এই গ্রাম থেকে আসার পর থেকে? ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে না, একবার নেওয়া প্রয়োজন ছিল, কিন্তু এত সমস্ত ব্যস্ততার মধ্যে আমি খবর নিতে পারিনি। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীকে অনুশ্রীর দাদা যখন হসপিটালে নিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে ডক্টররা বলতে থাকে যে ও মাই গড, পেশেন্টে গোটা শরীরে বিষ ছড়িয়ে পড়েছে, এবং ও পেশেন্টকে বাঁচানো আমাদের জন্য যথেষ্ট পরিমাণে কঠিন হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।